Welcome to Merit Academic Year, a place for creative education. আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করব এবং আপনারা যারা সামনে প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করি নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা সহ মোট 100টি কোশ্চেনের সমাধান দেখব, যার ফলে এই 100টি কোশ্চেন সমাধানের মাধ্যমে আপনাদের 500টি প্রশ্ন সমাধান হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশ কোন বিষয়টি আলোচনা করা হয়? সঠিক উত্তর, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে সন্ধি নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় ধ্বনির পরিবর্তন, সন্ধি, নত্ব ও সত্য বিধান, ধ্বনি এর উচ্চারণ রীতি, উচ্চারণ স্থান ইত্যাদি, এবং সমাস, কারক ও প্রত্যয় আলোচিত হয় ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অংশে। এখন আমরা দেখব পরবর্তী কোশ্চেন নাম্বার 2, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? সঠিক উত্তর, কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বিশ্ব সাহিত্যের প্রাচীনতম শাখা নাটক। আধুনিক সাহিত্যের অন্যতম জনপ্রিয় শাখা হচ্ছে উপন্যাস এবং ছোটগল্প হচ্ছে সাহিত্যের সর্বশেষ সংযোজন। প্রশ্ন 3, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি? সঠিক উত্তর, বঙ্গদর্শন। প্রশ্ন 4, ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান, যার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। প্রশ্ন 5, আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর, অন্তরিক। আকাশ শব্দের সমার্থক শব্দগুলো হলো আসমান, অম্বর, গগন, বোম, নভ, নবমণ্ডল, শূন্য, দু, ছায়ালোক, অনন্ত, দুলোক। এখানে বিভ হচ্ছে ঈশ্বর শব্দের সমার্থক শব্দ, প্রভাকার হচ্ছে সূর্য এর সমার্থক শব্দ এবং সুধাকার হচ্ছে চাঁদের সমার্থক শব্দ। প্রশ্ন 6, জলাশয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সরোবর। জলাশয় শব্দের অন্যান্য যে সমার্থকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে জলের আধার, জলাধার, পুষ্করিণী, পুকুর। অম্বু ও সলিল হচ্ছে পানি শব্দের সমার্থক এবং জলধর হচ্ছে সাগর শব্দের সমার্থক শব্দ। প্রশ্ন 7, সর্বজনের হিতকর এক কথায় কি হবে? সর্বজনীন। অর্থাৎ সর্বজনের হিতকর বা সর্বজনের কল্যাণ এর এক কথাই হবে সর্বজনীন এবং সর্বজন সম্বন্ধনীয় যেটা হবে সার্বজনীন। বিশ্বজনের জন্য হিত, এটি হবে বিশ্বজনীন। এরপর আমরা দেখব প্রশ্ন নম্বর 8, একাদশে বৃহস্পতি কি? সঠিক উত্তর, এটি একটি বাগধারা যার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। প্রশ্ন 9, অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর, অনুমোদিত। অনুমোদিত বিশেষণ শব্দটির অর্থ সম্মতিপ্রাপ্ত, যার বিপরীত শব্দ অননুমোদিত। অনুমেয় শব্দের বিপরীত শব্দ অননুমেয়। আবশ্যক শব্দের বিপরীত অনাবশ্যক এবং ঐক্যমত শব্দের বিপরীত শব্দ মতানৈক্য। প্রশ্ন 10, কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর, শিরচ্ছেদ। তালবা শয়রস্যি র, তালবা শয় ছয় একে দ, শিরচ্ছেদ। প্রশ্ন 11, পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর, খ অর্থাৎ পট যোগ অক, পাঠক। প্রশ্ন 12, নতুন শব্দ গঠন করে সমাস ও সন্ধি। অর্থাৎ সঠিক উত্তর, ক। ছোট ও সহজ শব্দের সাহায্যে বড় ও জটিলতর শব্দ তৈরিকে বলে শব্দ গঠন এবং শব্দ গঠন অর্থাৎ নতুন শব্দ গঠনে সন্ধি ও সমাস ব্যবহৃত হয়ে থাকে। প্রশ্ন 13, নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর, কৌতূহল। এখানে অন্যান্য শব্দের মধ্যে কাঙ্ক্ষিত
শব্দের শুদ্ধরূপ হবে কয়াকার, উমৈক্ষীয় রশ্মি ত কাঙ্ক্ষিত, এবং শ্রদ্ধাঞ্জলি শব্দের সঠিক শুদ্ধরূপ হবে তালবস্যয়রা ফলা দয় ধয় আকার বুর্গুজয়ঙ্গি লয় রশ্মি। আমাদের প্রশ্নে দেওয়া ছিল লয় দীর্ঘি। প্রশ্ন 14, বাকযন্ত্রের অংশ নয় কান। এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কান বাকযন্ত্রের অংশ নয়। প্রশ্ন 15, ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে, অর্থাৎ বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে এবং পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। প্রশ্ন 16, কোন শব্দটি সিক্ত এর বিপরীত? সঠিক উত্তর শুষ্ক। এখানে অন্যান্য শব্দগুলোর বিপরীত শব্দ হবে যেমন অর্জন, বর্জন, সিক্ত, শুষ্ক, তীব্র, লঘু। প্রশ্ন 17, গাড়ি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? যেহেতু গাড়ি স্টেশন থেকে ছেড়ে গেল, অর্থাৎ যদি কোনো কিছু থেকে বিচ্যুতি, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দুর্বিবোধ ও রক্ষিত হয়, অথবা যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। সুতরাং প্রশ্ন 17 সঠিক উত্তর হচ্ছে গ, অপাদান কারকে শূন্য বিভক্তি। প্রশ্ন 18, বাক্যে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? প্রশ্ন 18 সঠিক উত্তর ক, অর্থাৎ 1 সেকেন্ড। এখানে আমরা একসাথে দেখে নিই যে বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের 1 সেকেন্ড থামার প্রয়োজন পড়ে। আপনারা চাইলে এখানে একটি সংক্ষিপ্ত সূত্র ইউজ করতে পারেন, যেমন দাড়ি কোকো 1 সেকেন্ড বিজি, অর্থাৎ দাড়ি কোকোতে কোলন কোলন ড্যাশ, বিজিতে বিস্ময় চিহ্ন এবং জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এই সকল চিহ্নগুলোর ক্ষেত্রে আমাদের 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। প্রশ্ন 19, গিন্নি কোন শব্দ? সঠিক উত্তর অর্ধ তৎসম। বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় সেগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন এখানে আরো কিছু উদাহরণ আছে, জ্যোৎস্না, জ্যোৎস্না, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গৃহিণী, গিন্নি, বৈষব, বৈষ্ঠম, কুৎসিত, কুৎসিত। এই বিষয়গুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। প্রশ্ন 20, কাদ যোগ না এটি কোন সন্ধি? সঠিক উত্তর এটি একটি ব্যঞ্জন সন্ধি। প্রশ্ন 21, অনুরাগ শব্দটির বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর বিরাগ। এবং এখানে বাকি যে শব্দগুলো রয়েছে সেক্ষেত্রে অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত এবং ঘাতের বিপরীত শব্দ প্রতিঘাত। প্রশ্ন 22, গাছে উঠতে পটু যে এক কথায় গেছো, এবং আরোহণ করে যে সে হচ্ছে আরোহী। প্রশ্ন 23, বিনা পানি কোন সমাস? সঠিক উত্তর বহুব্রী সমাস। যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। যেমন বহুব্রী আছে যার, ঠিক একইভাবে বিনা পানিতে যার, এক্ষেত্রে বিনা পানি হচ্ছে বহুব্রী সমাস। প্রশ্ন 24, জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর সমর্থন, অর্থাৎ জাস্টিফিকেশন ফর এর অর্থ হচ্ছে সমর্থন। অন্যদিকে জাজমেন্ট অর্থ বিচার, কমেন্ট অর্থ মন্তব্য এবং ডিবেট অর্থ তর্ক। নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। প্রশ্ন 26, দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। কারেক্ট অ্যান্সার অফ দ্য চার্জ। অ্যাকুইটেড অফ অর্থ কাউকে কোনো দোষ বা অভিযোগ হতে অব্যাহতি দেওয়া। প্রশ্ন 27, দ্য নাউন ফর্ম অফ ইনডোর ইজ ইন্ডোরেন্স। ইনডোর শব্দের নাউন হলো ইন্ডোরেন্স, যার অর্থ সহনশীলতা। ড্যাশ মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার। কিছু কিছু নাউন আছে যাদের পূর্বে দি ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক্ট নাউন এর অর্থ প্রকাশ করে, যেমন দ্য মাদার রোজ ইন হার। একইভাবে কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ। প্রশ্ন 29, হি কমপ্লাইড ড্যাশ হার রিকোয়েস্ট। কারেক্ট অ্যান্সার উইথ হার রিকোয়েস্ট। কমপ্লাই উইথ অর অনস রিকোয়েস্ট ইচ্ছা বা অনুরোধ অর্থে কমপ্লাইড উইথ ব্যবহৃত হয়। প্রশ্ন 30,
দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ট ইজ হার্টি। হার্ট শব্দের অ্যাডজেক্টিভ হলো হার্টি, যার অর্থ আন্তরিক। অন্য অপশনগুলোর ক্ষেত্রে হার্টিলি হলো অ্যাডভার্ব, যার অর্থ কায়মূর্ণ বাক্য, এবং হার্টলি বা হার্টেবল এর কোনো ব্যবহার নেই। ড্যাশ দ্য অনেস্টি অফ রহিম ইজ ইনভেয়েবল। কারেক্ট অ্যান্সার দি, অর্থাৎ অফ দ্বারা দুটি নাউনের সম্পর্ক বোঝালে উভয় নাউন এর পূর্বে সাধারণত দি ব্যবহৃত হয়। প্রশ্ন 32, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 5 months। অতীতে শুরু হয়ে বর্তমান সময়ে চলমান আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে অনুসারে এখানে গ নম্বর অপশনটি সঠিক। প্রশ্ন 33, চেক ড্যাশ বিস্ট ইন ইউ। একটু আগেই আমরা এটার আলোচনা দেখছি, চেক দ্য বিস্ট ইন ইউ। প্রশ্ন 35, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ স্পেকট্রাম। স্পেকট্রামের প্লুরাল নাম্বার হচ্ছে স্পেকট্রা, যার অর্থ হচ্ছে বর্ণচ্ছটা। নাল অ্যান্ড ভয়েড মিন্স ইনভ্যালিড। নাল অ্যান্ড ভয়েড এর অর্থ হচ্ছে বাতিল, সুতরাং ইনভ্যালিড অর্থ বাতিল। কারেক্ট অ্যান্সার এ। বাকি শব্দগুলোর ভেতর ভ্যালিড অর্থ বৈধ, লফুল অর্থ বৈধ আইনসম্মত, এবং ইনকারেক্ট অর্থ ভুল। প্রশ্ন 36, অ্যাপেল অফ অনস আই মিন্স এক্সট্রিমলি ফেভারেট। অ্যাপেল অফ অনস আই অর্থ চোখের মণি বা অতি আদরের বা খুব প্রিয়। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে ঘ। প্রশ্ন 37, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ 2/3 অফ ইট ইজ ফাইন। প্রশ্ন 38, হি অ্যাক্টেড ড্যাশ স্ট্রং অপোজিশন। হি অ্যাক্টেড ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন। ইন দ্য টিথ অফ এর মানে হচ্ছে সমস্ত প্রতিকূলতা তুচ্ছ করে। সো কারেক্ট অ্যান্সার সি। প্রশ্ন 39, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এন্টার দ্য হাউস বাই দ্য গেট ইজ ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার দ্য হাউস বাই দ্য গেট। কারেক্ট অ্যান্সার এ। প্রশ্নোক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি রিকোয়েস্ট বোঝাচ্ছে বলে ক অপশনটি সঠিক, সুতরাং গেস্টদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করা হয়। প্রশ্ন 40, দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস ইজ বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। অ্যাক্টিভ সেন্টেন্স এ হু সাবজেক্ট হিসেবে থাকলে প্যাসিভ সেন্টেন্সে বাই হুম দিয়ে বাক্য শুরু হয় এবং পরবর্তীতে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন ব্যবহৃত হয়। প্রশ্ন 41, ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। কারেক্ট অ্যান্সার সি। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। সো কারেক্ট অ্যান্সার সি। প্রশ্ন 42, দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। ইন্ট্রাস্টেড টু। ইন্ট্রাস্ট শব্দের দুইটি নিয়ম হলো ইন্ট্রাস্ট টু, ইন্ট্রাস্ট সাবজেক্ট টু সাবজেক্ট, এবং বি ইন্ট্রাস্টেড উইথ সাবজেক্ট। সো এখানে সঠিক উত্তর হলো টু। প্রশ্ন 43, দ্য অ্যান্টোনিম অফ বেলিজারেন্ট ইজ পিসফুল। বেলিজারেন্ট অর্থ যুদ্ধপ্রিয় বা বিবাদমান। অপশনগুলোর মধ্যে ব্লিকোজ অর্থ বিবাদপ্রিয়, পাগনাসিয়াস অর্থ কলহপ্রিয়, পিসফুল অর্থ শান্তিপ্রিয়, এবং সাইলেন্ট অর্থ নিশ্চুপ। সুতরাং বেলিজারেন্ট এর সঠিক অ্যান্টোনিম হচ্ছে পিসফুল। প্রশ্ন 44, হি সাফার ফ্রম দ্য ড্যাশ দ্যাট হি ওয়াজ অ্যানাদার নেপোলিয়ান। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইলুশন। ইমাজিনেশন অর্থ কল্পনা বা চিন্তা, ইলুশন অর্থ ঘোর বা মোহ বা মতিভ্রম, এবং ডিফিউশন অর্থ চিন্তা, ভয় বা বিপদ হ্রাস। এলিউশন পরোক্ষভাবে কারোর উল্লেখ বা ইঙ্গিত। সো এখানে যেহেতু নিজেকে নেপোলিয়ান মনে করছে, সো কারেক্ট অ্যান্সারটি হবে বি, যেটা হচ্ছে ইলুশন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ, অর্থাৎ অ্যাকোয়েন্টেন্স, ACQUAINTANCE, যার অর্থ হলো পরিচয়।
প্রশ্ন 46, ইট ড্যাশ সিন্স মর্নিং। সিন্স যুক্ত বাক্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সুতরাং 46 এর কারেক্ট অ্যান্সার হবে সি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। প্রশ্ন 47, হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। হোয়াইল এর পরে সাবজেক্ট আসলে পরবর্তীতে সাধারণত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, সুতরাং কারেক্ট অ্যান্সার ওয়াজ ওয়াকিং। প্রশ্ন 48, ইফ আই হ্যাড এ টাইপরাইটার আই উড টাইপ মাইসেলফ। কারেক্ট অ্যান্সার সি। প্রশ্নোক্ত ইফ ক্লজটি সাধারণত পাস্ট টেন্স হয়, পার্টিসিপল ক্লজটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সো কারেক্ট অ্যান্সার ইজ সি। প্রশ্ন 49, ইউ হ্যাড বেটার ড্যাশ হিম অ্যাট অনস। ইউ হ্যাড বেটার রিং। হ্যাড বেটার এর মডাল অক্সিলারি, হ্যাড বেটার একটি মডাল অক্সিলারি যার পর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। প্রশ্ন 50, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। নেগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখানে অনলি যুক্ত সিম্পল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অনলি এর পরিবর্তে নাথিং বাট ব্যবহৃত হয়। প্রশ্ন 51, নিচের কোনটি বৃহত্তম? অর্থাৎ এখানে প্রথমে একটি সংখ্যা আমাদের দেওয়া আছে যেটি হচ্ছে 0.3, 1/3, 2/5 এবং √0.3। এখানে প্রত্যেকটা ভগ্নাংশ যদি আমরা পয়েন্ট আকারে বের করি তাহলে আমরা মানগুলো খুব সহজে বের করতে পারবো। এবং √0.3 এটার ক্ষেত্রে আমাদের একটি শর্ট টেকনিক আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন, যেটি হচ্ছে √0.3 কে যদি আমরা মান বের করতে যাই তাহলে আমাদের মান আসে 0.55। এটা কিভাবে হলো? যেমন আমরা যদি 0.3 কে √ওভার করি তাহলে আমাদের যেটা করতে হবে 0.30 এই যে সংখ্যাটি থাকবে তারপরে আমরা একটি 0 ধরবো, তাহলে আমাদের সংখ্যাটি হয় 30, অর্থাৎ 0.30 আসছে। এখন 30 এর কাছের কোন সংখ্যাটিকে আমরা বর্গ করতে পারি অর্থাৎ রুট ওভার করতে পারি? যেমন 30 এর কাছে দুইটা সংখ্যা আছে যাকে আমরা রুট করতে পারি, একটি হচ্ছে 36, একটি হচ্ছে 25। যেহেতু 25 হচ্ছে 30 এর সবচেয়ে বেশি কাছের সংখ্যা, যে সংখ্যাটিকে আমরা রুট করতে পারি, তাহলে আমরা 25 এর রুট করব 5। সো এইভাবে আমরা যদি আমাদের কোনো পয়েন্টকে রুট ওভার করা থাকে সেখান থেকে আমরা খুব সহজেই তার মানটি বের করতে পারি। সুতরাং এখান থেকে প্রত্যেকটার মান আমরা পয়েন্ট আকারে বের করলে আমরা যে উত্তরটি পাই সেটি হচ্ছে গ, √0.3। m √a⁴n এর মান নিচের কোনটি? সঠিক উত্তর a⁴n/m। প্রশ্ন 53, 0.2 এর 20% কত? 0.2 এর 20% হচ্ছে 0.2 গুণ 20/100, যেটা করলে আমরা পাই 0.04। সো কারেক্ট অ্যান্সার ইজ খ। প্রশ্ন 54, 20টি কমলার 25% পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি? অর্থাৎ 100টি কমলার মধ্যে যদি 20টি পচা হয় তাহলে 20টি কমলার মধ্যে পচা কমলার সংখ্যা 4টি, তাহলে ভালো কমলার সংখ্যা হবে 20 - 4 = 16টি। সো কারেক্ট অ্যান্সার ইজ সি। প্রশ্ন 55, 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, তাহলে 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 15টি ছাগল সমান 3টি গরু, তাহলে 30টি ছাগল সমান 6টি গরু। সো কারেক্ট অ্যান্সার সি, 6টি। প্রশ্ন 56, দুইটি সংখ্যার অনুপাত 7:8 এবং তাদের গসাগু 9 হলে তাদের লসাগু কত? আমরা জানি এই ধরনের যদি কোনো অনুপাত দেওয়া থাকে দুটি সংখ্যার তাহলে আমরা সেই সংখ্যাটিকে ধরে নিতে পারি 7x ও 8x এবং এদের গসাগু হচ্ছে x = 9, তাহলে লসাগু হবে 7x 7 গুণ 8 গুণ x। সো 56x, x এর মান 9 যদি আমরা বসাই তাহলে আমাদের উত্তরটি আসে 504। প্রশ্ন 57, 6, 8, 10 এর গাণিতিক গড়টি 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? আমরা যদি দুই পাশে সমান করি অর্থাৎ
6 যোগ 8 যোগ 10/3 সমান 7 যোগ 9 যোগ x/3। তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করলে সহজেই আমরা পাই 8 উত্তর। প্রশ্ন 58, বার্ষিক শতকরা কত হার সুদে 825 টাকা 3 বছরের সুদে আসলে 476 টাকা হবে? এখানে আমরা সূত্র জানি I = NPR। আমরা যদি এই সূত্রে মানগুলো বসাই, এখানে যেহেতু সুদে আসলে দেওয়া আছে, সুতরাং আমরা যদি সুদে আসল থেকে আসলটি বাদ দিই তাহলে আমরা খুব সহজেই এখান থেকে সুদটি পেয়ে যেতে পারি এবং এই সমীকরণে মান বসালে আমরা সেখান থেকে r এর মান পেতে পারি। r এর মান হচ্ছে 4%। প্রশ্ন 59, x এর মান কত হলে 2^4x - 12 = 16 হবে? আমরা যদি দুই পাশের পাওয়ার সমান করি তাহলে 16 কে আমরা লিখতে পারি 2^4। এখন দুই পাশের পাওয়ার যদি আমরা সমান করি তাহলে 4x - 12 = 4। এখান থেকে আমরা খুব সহজেই x এর মান পেয়ে যাব, সেটা হচ্ছে 4। প্রশ্ন 60, 5n + 2 + 35 × 5n - 1/4 × 5n এর মান কত? এটা খুবই সহজ। প্রথমে আমরা পাওয়ারটাকে ভাঙিয়ে নিব। পাওয়ারটাকে ভাঙালে আমরা কাটাকাটি করতে পারবো এবং এর মাধ্যমে সমাধান করলে আমাদের অ্যান্সারটি আসবে 8। a + b = 17 এবং ab = 60 হলে a - b হোল স্কয়ার এর মান কত? এখানে আমাদের একটি সূত্রই আছে, a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার - 4ab। এখানে যদি আমরা মান বসাই তাহলে খুব সহজেই আমাদের উত্তরটি আসে 49। এই ধরনের অনেক অঙ্কের ক্ষেত্রে একটি শর্টকাট টেকনিক আছে, যেটি হচ্ছে আপনারা বের করতে পারেন যে a আর b এর মান কত হলে 17 হয় এবং সেই মানকে আমরা যদি গুণ করি অর্থাৎ ab করি তাহলে 60 হবে। যেমন একটু লক্ষ্য করুন, এখানে যদি আমরা 12 এবং 5 যোগ করি তাহলে 17 হয় এবং 12 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে 60 হয়। অর্থাৎ এখানে a এর মান হচ্ছে 12 এবং b এর মান হচ্ছে 5। এখন যদি আমরা a - b অর্থাৎ 12 - 5 করি তাহলে 7 পাই। 7 এর স্কয়ার করলে অ্যান্সারটি আসে 49। এভাবে আমরা সমাধান করতে পারি। প্রশ্ন 62, -15 + x + 2x² এর উৎপাদক কোনটি? এটা খুব সহজ, আমরা মিল টার্ম করতে পারি। মিল টার্ম করলে আমাদের অ্যান্সারটি আসে x + 3 2x - 5। মিল টার্ম করার ক্ষেত্রে আমাদের শেষে যেহেতু 15 আছে আর প্রথমে 2 আছে, সুতরাং 15 দুগুণী 30। এখন 30 এর ক্যালকুলেশন করে আমাদের +x তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যদি +6x - 5x অর্থাৎ 5 6 30 এটা করি তাহলে আমরা খুব সহজেই মিল টার্ম করতে পারি। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে 63 নম্বর প্রশ্নে। log 2^64 + log 2^8 এর মান কত? আমরা জানি log 2^2 বা log এর বেজ এবং মান যদি একই থাকে তাহলে আমরা তার বদলে 1 লিখতে পারি। সে কারণে 1 লেখার জন্য আমরা log 2^64 কে আমরা লিখব log 2^6 এবং log 2^8 কে লিখব log 2^3। log 2^2 কে আমরা 1 লিখতে পারি এবং ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসে 9। এখন আমরা দেখব আমাদের পরবর্তী 64 নম্বর প্রশ্নটি। x - 1/x = 7 হলে x³ - 1/x³ এর মান কত? খুবই সহজ, এখানে জাস্ট আমাদের aq - bq এর সূত্র লিখতে হবে। aq - bq সমান আমরা জানি a - b হোল কিউব + 3ab a - b। এখন যদি আমরা মান বসাই তাহলে আমাদের উত্তরটি আসে 364। কারেক্ট অ্যান্সার সি। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 55 ডিগ্রি। কারণ আমরা জানি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। সুতরাং একটি কোণে 125 হলে অপরটি অবশ্যই 55 হবে। প্রশ্ন 66, নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে, তাহলেই সেই তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে। সুতরাং এখানে একমাত্র কন্ডিশন ফিলআপটি হয় ক এর ক্ষেত্রে। সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 3 5 সেন্টিমিটার। প্রশ্ন 67, অনুপাতের একক কোনটি? সঠিক উত্তর, অনুপাতের কোনো একক নেই, যেহেতু রাশিসমূহ একই জাতীয় হওয়ায় এর কোনো একক থাকে না।
প্রশ্ন ৬৮, একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সঠিক উত্তর খ অর্থাৎ ৩৬। সমবাহু সমকোণী ত্রিভুজ অসম্ভব। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলে উত্তর হবে ৩৬, কারণ একটি সমবাহু সমকোণী ত্রিভুজ সম্ভব নয়। প্রশ্ন ৬৯, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? যেহেতু এখানে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ বলা হয়েছে, অর্থাৎ বিস্তার অর্থ প্রস্থ, তাহলে আমরা এখানে প্রস্থ যদি x ধরে নিই তাহলে দৈর্ঘ্য হবে 3x, এবং যেহেতু দৈর্ঘ্য আমাদের ৪৮ মিটার দেওয়া আছে সুতরাং 3x = ৪৮, সেখান থেকে আমরা x বের করে নিতে পারি, এবং আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেখান থেকে আমরা খুব সহজেই পরিসীমার মান বের করতে পারি। সো উত্তরটি হচ্ছে ১২৮ মিটার। প্রশ্ন ৭০, ১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা কত? দেয়ালটির উচ্চতা h হলে sin 30 ডিগ্রি = h/18, এখান থেকে আমরা খুব সহজেই h এর মান পাই, যেটা হচ্ছে ৯। প্রশ্ন ৭১, কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ওই সংখ্যাটির কত? সঠিক উত্তর ৭০। আমরা যদি ক্যালকুলেশনটি করি, মনে করি সংখ্যাটি x, তাহলে x গুণ 40/100 প্লাস 42 = x, এখান থেকে আমরা x এর মান বের করলে আমাদের মানটি আসে 70। tan 90 ডিগ্রি এর মান কত? tan 90 ডিগ্রি এর মান অসীম বা অসংজ্ঞায়িত। প্রশ্ন ৭৩, 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? 7√3 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, যেহেতু √3 একটি অমূলদ সংখ্যা সুতরাং 7√3ও অবশ্যই একটি অমূলদ সংখ্যা। প্রশ্ন 3x⁻0 এর মান কত? সঠিক উত্তর 1। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সবসময় 1 হয়, সুতরাং কারেক্ট উত্তর হচ্ছে ক নাম্বার উত্তরটি। প্রশ্ন ৭৫, cot θ প্লাস √1 - cos² θ সমান কি? কারেক্ট অ্যান্সার cos θ। 1 - cos² সমান আমরা জানি sin², সুতরাং sin² এর রুট করলে হয় sin θ, এবং cot θ কে আমরা লিখতে পারি cos θ/sin θ, এখান থেকে কাটাকাটি করলে আমাদের উত্তরটি আসে cos θ। প্রশ্ন ৭৬, হাতির ঝিল এর নকশার পরিকল্পনা করেন কে? সঠিক উত্তর স্থপতি এহসান খান। শিল্পী হামিদুজ্জামান খান সংসপ্তক এর ভাস্কর, সাবাস বাংলাদেশের ভাস্কর নিতুন কুণ্ড। হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান, এবং স্বোপার্জিত স্বাধীনতার স্থপতি শামীম শিকদার। প্রশ্ন ৭৭, আমার বন্ধু রাশেদ বইটির লেখক কে? সঠিক উত্তর এখানে নাই। আমার বন্ধু রাশেদ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ উপন্যাস, এর রচয়িতা মোহাম্মদ জাফর ইকবাল, এবং এ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র যার পরিচালনা করেন মোরশেদুল ইসলাম, অর্থাৎ এখানে যদি চলচ্চিত্রের কথা বলা হতো তাহলে উত্তর হতো মোরশেদুল ইসলাম। প্রশ্ন ৭৮, বিগ অ্যাপেল বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর নিউ ইয়র্ককে। জাপানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর ডায়েট, এবং ইরানের পার্লামেন্টের নাম মজলিস, এবং যুক্তরাজ্য, কানাডা, রোমানিয়া, সেনেগাল এবং দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশের পার্লামেন্টের নামই হচ্ছে পার্লামেন্ট। প্রশ্ন ৮০, বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর ব্রাজিল, এবং বিশ্বের চা উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন, এবং পাম অয়েল উৎপাদনের শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। প্রশ্ন ৮১, কুতুব মিনার কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারত। CNN এর পূর্ণরূপ কি? কেবল নিউজ নেটওয়ার্ক, যেটি হচ্ছে একটি যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সংস্থার নাম। প্রশ্ন ৮৩, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী। প্রশ্ন ৮৪, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? সঠিক উত্তর ঢাকা এবং বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সংযোগ নাই। প্রশ্ন ৮৫, সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সঠিক উত্তর প্লাটিনাম। যদি বলে সবচেয়ে মূল্যবান ধাতু তাহলে প্লাটিনাম, এবং মূল্যবান বস্তু হলে উত্তরটি হবে হীরা। প্রশ্ন ৮৬, মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি? সঠিক উত্তর 20টি।
নিচের কোন দেশটি ওপেকের সদস্য নয়? সঠিক উত্তর ফ্রান্স। প্রশ্ন 88, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর জেনেভা। রেড ক্রস প্রতিষ্ঠিত হয় 1863 সালে এবং রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠিত হয় 1883 সালে, অর্থাৎ 20 বছর পরে রেড ক্রিসেন্ট গঠিত হয়। প্রশ্ন 89, 2015 সালে 17তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? প্রশ্নের সঠিক উত্তরটি এখানে দেওয়া নাই। এই সকল সম্মেলনের ক্ষেত্রে আমাদের সাম্প্রতিক যে সকল সম্মেলনগুলো বড় সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই সকল সম্মেলনগুলোই অধ্যয়ন করতে হবে, কারণ খুব বেশি পুরানো সম্মেলনগুলো আপনাদের পরীক্ষায় আসবে না। সুতরাং সাম্প্রতিক সময়ে অর্থাৎ লাস্ট 3 মাসের মধ্যে যদি কোনো বৃহৎ সম্মেলন সংগঠিত হয়ে থাকে তাহলে সেটা কোথায় সংগঠিত হয়েছে সেগুলো আমাদের শিখে নিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। প্রশ্ন 90, বর্ণালী ও শুভ্র কি? সঠিক উত্তর উন্নত জাতের ভুট্টা। প্রশ্ন 91, রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। প্রশ্ন 92, মধুবালা নামটি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হলদে জাতের তরমুজ হিসাবে। প্রশ্ন 93, আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার? আগুন। প্রশ্ন 94, 2015 সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 28 এপ্রিল। এক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে সাম্প্রতিক সময়ে বিশ্বে কোথায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের দেশে সাম্প্রতিক সময়ে অর্থাৎ লাস্ট 3 মাসের মধ্যে যদি কোনো বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে সেই নির্বাচনের তারিখগুলো আমাদের দেখে যেতে হবে। প্রশ্ন 95, সাম্প্রতিক বাংলাদেশের অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করছেন? সঠিক উত্তর মুশফিকুর রহিম। এই ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রেও একই ইস্যু। সাম্প্রতিক সময়ে আমাদের যে সকল খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সকল খেলাগুলোর ক্ষেত্রে সেখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে, আমরা শুধুমাত্র সেই খেলার ফলাফলগুলো দেখে যাব। প্রশ্ন 96, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? সঠিক উত্তর 1939 সালে হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেটি হচ্ছে 1 সেপ্টেম্বর 1939। প্রশ্ন 97, 25 এপ্রিল 2015 এর ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত ছিল? সঠিক উত্তর 7.8। এগুলো আমরা সাম্প্রতিক সময়ে কোনো প্রাকৃতিক বিপর্যয় ইনফরমেশন থাকলে সেগুলো দেখে যাব। প্রশ্ন 98, নাসিরাবাদের বর্তমান নাম কি? সঠিক উত্তর ময়মনসিংহ। চট্টগ্রামের প্রাচীন নাম ইসলামাবাদ এবং ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ। বরিশালের এই নামটি অনেক ক্ষেত্রে এসে থাকে, সেটি হচ্ছে চন্দ্রদ্বীপ। প্রশ্ন 99, হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি? সঠিক উত্তর ক্যালসিয়াম। প্রশ্ন 100 এবং এটি হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সঠিক উত্তর হচ্ছে সিলিকন দিয়ে। এই ছিল আমাদের 100টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.